ইহকালের শাস্তি, পরকালের শাস্তি। সালাম ভাই যদি এখানে কোনো কিছু হয় সেজন্য আপনার যে ফেসারত হবে সেখানে আমার হবে না। আমি নাকি আলম সাহেবকে গুলি করেছি। উপজেলায় উত্তরাধিকার বসাতে মরিয়া আওয়ামী লীগ নেতারা বদির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীকে গুলি করার অভিযোগ হুঁশিয়ারি ইসির। ৮ তারিখে নির্বাচন ভোট বর্জন করবো, আমাদের দাবি নিরপেক্ষ নির্বাচন। উপজেলা নির্বাচনে ভোটারদের নিরুৎসাহিত করতে বিএনপির লিফলেট বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল বলছেন কেন্দ্রীয় নেতারা। বেইলি রোডের 46টি মৃত্যু দেয়নি কোনো শিক্ষা। মিরপুরে এক ভবনে 14টি রেস্টুরেন্ট, অনেকেরই নেই অনুমোদন, ঝুঁকিতে ভোক্তা। তাপমাত্রা কমলেও বজ্রপাত থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ। চিনির সঙ্গে লবণ মিশিয়ে নকল স্যালাইন তৈরির চক্র গ্রেফতার। এবং বহিরাগতদের হামলার জেরে বরিশাল বাস টার্মিনাল রণক্ষেত্র বিনা নোটিশে কারখানা বন্ধ করায় বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। দর্শক, সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। উপজেলায় উত্তরাধিকার বসাতে মরিয়া আওয়ামী লীগের নেতারা। স্থানীয় সরকারের এই নির্বাচনের 3 ধাপে চেয়ারম্যান পদে এমপি মন্ত্রীদের স্বজন প্রার্থী হয়েছেন 52 জন। আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী এমপিদের স্বজনদের কারণে অনেক প্রার্থী কোণঠাসা নির্বাচনের মাঠে। বিশেষজ্ঞরা বলছেন দেশের নির্বাচন ব্যবস্থা নির্বাসনে গেছে, আর নির্বাচন কমিশনের হুঁশিয়ারি অতি সুবিধাভোগীরা প্রভাব খাটালে ব্যবস্থা নেবে কমিশন। কাজী শাহেদের রিপোর্ট। উপজেলা নির্বাচনের প্রথম 3 ধাপে মন্ত্রী এমপিদের অন্তত 52 জন স্বজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। 3 ধাপের নির্বাচনে অন্তত 9 জন সন্তান চেয়ারম্যান প্রার্থী আছেন একজন এমপির বাবা ও আরেকজনের স্ত্রী। প্রার্থী হয় এগিয়ে শ্যালক, ভাই, চাচাতো ভাই, ভাতিজার তালিকা দীর্ঘ। 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে। স্বজনদের বিজয়ী করতে মাঠে নানা তৎপরতা চালাচ্ছেন সাবেক ও বর্তমান এমপিরা। ভোটের পরিবেশ অনুকূলে নিতে চলছে হুমকি, গুলি। শয়তানের সঙ্গে থেকে এই শাস্তি ভোগ করার দরকার নেই। ইহকালের শাস্তি, পরকালের শাস্তি। সালাম ভাই যদি এখানে কোনো কিছু হয় সেজন্য আপনার যে ফেসারত হবে সেখানে আমার হবে না। আপনার যে খেসারত হবে সেখানে আমরা বসা কারো হবে না। তারা বলা বলি করছে আমি নাকি আলম সাহেবকে গুলি করেছি। আমার প্রশ্ন হলো, সেখানে তো গুলি করার মতন কোনো ঘটনা নাই, এবং আমি জানি যদি নির্বাচনে যে কোনো একজন প্রার্থীর গায়ে যদি একটা আসল লাগলে নির্বাচনটা বন্ধ হয়ে যাবে। মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হওয়ায় ভোটের মাঠে সমান সুযোগ নেই বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাদের মধ্যে ক্ষমতার স্বাদ পাওয়ার আকাঙ্ক্ষা বেড়েছে, এতে দলটির ভেতরে স্বার্থের দ্বন্দ্ব আরও বাড়বে। রেলের উপারে ওনারা মনে করেন যে ওনারা বর্ডারে থাকেন, সেই হিসাবে কিছু নিরীহ লোকজন যারা আমার ভোট টোট করতেছে তাদের দেখা টাকা হলে হুমকি ধামকি একটু আছে। আওয়ামী লীগের সভাপতি তার ভাইকে জিতানোর জন্য সেই পুরানো কথা যে 10টা হোন্ডা 10টা গুন্ডা, এটা প্রভাব বিস্তার করে উনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। আমাদের নির্বাচনে চলে গিয়েছে দুর্ভাগ্যবশত। তো এখন এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের রাজনীতিবিদদেরকে তাদেরকে চিন্তা করতে হবে যে তারা জাতিকে কোথায় নিয়ে যেতে চায়। তবে মন্ত্রী এমপিদের উদ্দেশ্য করে কমিশন বলছে উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। অতি সুবিধাভোগী ব্যক্তিরা প্রভাব খাটালে কমিশন প্রয়োজনে ব্যবস্থা নেবে। ওনার পছন্দ মাফিক যে ক্যান্ডিডেট তার প্রতি একটু কি বলে এটাকে নেক দৃষ্টি দেওয়ার চেষ্টা। আমি শুধু অনুরোধ করব ওনাদেরকে, ওই সমস্ত পদে যারা আছেন আপনারা কাইন্ডলি আপনাদের জায়গায় থাকেন। আপনি এলাকার ভোটার, আপনি আসবেন, ভোট দিয়ে চলে যাবেন। দেশের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট 8 মে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এদিকে কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে এবার চেয়ারম্যান প্রার্থীর জমায়েত লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে সাবেক এমপি বদির দাবি গুলি নয়, ওসব বিয়ে বাড়ির আতশবাজির শব্দ ছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তা অবশ্য বলছেন তারা অভিযোগ পেয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেবেন। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট।
উকিয়া টেকনাফের যে কোনো নির্বাচন মানেই সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি থাকেন আলোচনায়। প্রার্থী হিসেবে নয়, নিজের আধিপত্য ধরে রাখতেই তিনি নিজের পছন্দ মতো প্রার্থীকে জিতিয়ে আনতে নানান কর্মকাণ্ডের অবতারণা করেন। বদির বিরুদ্ধে এবারের অভিযোগ, তিনি নিজ হাতে গুলি ছুড়েছেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনের প্রার্থী নুরুল আলমের জামায়াত লক্ষ্য করে। এ প্রেক্ষিতে নুরুল আলম বলেন, সাবেক এমপি আব্দুর রহমান বদির স্ত্রী উকিয়া টেকনাফের বর্তমান সংসদ সদস্য। বদি তার গাড়িতে সংসদ সদস্যের স্টিকার লাগিয়ে অপর প্রার্থী জাফর আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবার রাতে এমন সময়ই তাকে লক্ষ্য করে বদি 2 রাউন্ড গুলি চালায়। আমাকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড পরিদর্শন করে, কিন্তু কৌশলগত কারণে তা আমার গায়ে আঘাত করেনি। গুলি করা প্রসঙ্গে আব্দুর রহমান বদি পাল্টা অভিযোগ করে বলেন, নুরুল আলমের লোকজন হোয়াইটকং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে অপহরণ করেছে। এমন খবরে তাকে উদ্ধারে ছুটে যান তিনি। ছাত্রলীগ সভাপতিকে উদ্ধার করে ফেরার পথে বিয়ে বাড়ির আতশবাজির শব্দ শুনতে পান সবাই। এই আতশবাজির শব্দকেই গুলির শব্দ দাবি করছে বলে জানান বদি। কয়েকজন মোটরসাইকেল এবং লোকবল নিয়ে সেখানে তারা বলা বলি করছে আমি নাকি আলম সাহেবকে গুলি করেছি। আমার প্রশ্ন হলো, সেখানে তো গুলি করার মতন কোনো ঘটনা নাই। বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের উপর গুলিবর্ষণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে জানিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সংক্রান্ত একটা জিডি আমি পেয়েছি, সেটা আমরা জিডি করে যথাযথ বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে এমন পরিস্থিতির কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। 7 জানুয়ারির নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও দেশের মানুষ বর্জন করবে বলে মনে করে বিএনপি। এর পক্ষে জনমত গড়তে শনিবার থেকে লিফলেট বিতরণ শুরু করেছে দলটি। নেতারা বলছেন, উপজেলা নির্বাচন বর্জন দলের সঠিক সিদ্ধান্ত। নেতাদের আশা আজ হোক কাল হোক দেশকে মুক্ত করতে বিএনপি থেকে নেতৃত্ব আসবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। সাইফুল রিপনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদ। এখানে বিএনপি নেতারা দাবি করেন, ক্ষমতাসীনরা বিএনপিকে বাদ দিয়ে দেশের রাজনীতি করতে চাইলেও তা সম্ভব না। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের কোটি কোটি জনগণ থাকবে, বিএনপি থাকবে, ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের কোন রাজনীতি করতে দেওয়া হবে না, করতে পারবে না। বন্ধুরা, ইন্ডিয়া এই দাবেদার সরকারকে ক্ষমতায় রেখেছে বলেই আজকে বয়কট ইন্ডিয়া আজকে একটা স্লোগান জনগণের মধ্যে এই সেন্টিমেন্ট আকারে দেখা দিয়েছে। এই সেন্টিমেন্টকে আমরা সমর্থন জানাই। দেশের সুশাসন প্রতিষ্ঠায় শেষ লড়াইয়ের আহ্বান জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে আক্রমণ হলে প্রতিবাদ প্রতিরোধ দুটোই চলবে একসাথে। তারা আপনাকে উৎখাতের চেষ্টা করছে, আপনাকে তো আপনি উৎখাত হন, আপনার সরকার উৎখাত হোক, এটা তো জনগণ চাইছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, শান্তিপূর্ণ থাকবে, কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়িই পড়তে থাকে আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব? প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কৌশলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার। দাবি করেন, বিএনপির উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক। প্রিয় ভাইরা, আজকে তারা বলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো যাবে না, অর্থাৎ তাকে হত্যা করতে হবে এবং এমনভাবেই করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে। মুক্ত হবে দেশ। আমি হয়তো দেখতে পারবো না, আমি জানি না আমি দেখতে পারবো কিনা,
কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য। ইনশাআল্লাহ বিএনপি থেকে আসবে। আমরা কেমন পুকুরে করে হয়েছে, আবার কি করুক, আমি তো নির্বাচনে নাই, ওরা ওদের প্রার্থীকে নির্বাচন দাঁড়াতে দেবে না। বিএনপি পার্সোনালি কি দাঁড়িয়ে অবস্থাটা। এদিকে জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মুঈন খান বলেন, ক্ষমতাসীনদের পতনে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। ষড়যন্ত্রের কথা আসছে কেন? সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, এই কি কারণ? আজকে জনগণ যা বলেছে সেটা প্রকাশ। এদিকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে সারা দেশের বিভিন্ন এলাকায় জনসংযোগ শুরু করেছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 9 তলা একটি ভবনে রেস্টুরেন্ট 14টি, যার অনেকগুলোর আবার নেই কোনো ছাড়পত্র। বলছি মিরপুর 12 নম্বরে সফুরা টাওয়ারের কথা। সরেজমিনে গিয়ে দেখা গেল পশ লাউঞ্জ ও আরাবিয়ান ক্যাফে ব্যবসা করছে কোনো অনুমোদন ছাড়াই। একটি মাত্র ছোট্ট সিঁড়ি, সরু জরুরি বহির্গমন পথ এই রেস্টুরেন্টগুলোকে করে তুলেছে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, এই ভবন দেখলে মনে হয় বেইলি রোডের 46টি মৃত্যু আমাদের কিছুই শেখায়নি। ফখরুল ইসলামের রিপোর্ট। ভোজন বিলাসী ভোক্তারা বাংলা কিংবা চাইনিজ খাবারের স্বাদ নিতে চাকচিক্যে ভরা এসব রেস্টুরেন্টে ঢু মারেন হরহামেশাই। পল্লবীর এই সাফুরা টাওয়ারটির 9টি ফ্লোরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে 14টি রেস্টুরেন্ট। প্রতিদিনই কয়েক হাজার ভোক্তা খেতে আসেন এখানে। এত সব মানুষের বিপরীতে 9 তলা ভবনের 14টি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার, রান্নাঘর আর গেঞ্জি পরিবেশ কতটা ঝুঁকিপূর্ণ তা জানেন না কেউই। 9 তলা ভবনটির 2টি ছোট্ট বহির্গমন সিঁড়ির একটিতে মানুষের যাতায়াত বন্ধ রয়েছে। ভবনের রুফটপে গড়ে তোলা হয়েছে বিলাসী পশ লাউঞ্জ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটির ফায়ার সার্ভিস, পরিবেশ কিংবা জেলা প্রশাসন কোনো কর্তৃপক্ষেরই ছাড়পত্র নেই। ভোক্তাদের অন্ধকারে রেখেই মুনাফার লোভে চালাচ্ছেন রেস্টুরেন্ট। এটা রুফটপ রেস্টুরেন্ট, তো আমাদের ফায়ার সার্ভিসেস লাইসেন্স হচ্ছে এটার বিল্ডিং মালিকের কাছে। আমাদের মালিক যেটা বলছে যে ওনার কাছে সব লাইসেন্স আছে এটার। রুফটপ রেস্টুরেন্ট করার কোনো অনুমোদন দাবি দেয়নি, এটা আমি আসলে সঠিক বলতে পারবো না। ভবনের 4র্থ তলায় আরাবিয়ান রেস্টুরেন্ট মধ্যপ্রাচ্যের স্টাইলে খাবার পরিবেশনের পরিবেশ রেখেছে দেশি বিদেশি ভোক্তাদের জন্য। কিন্তু রেস্টুরেন্টটি ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিস, পরিবেশ কিংবা জেলা প্রশাসনের ছাড়পত্র দেখাতে পারেনি। ভবনের ক্রিমসন কাপ রেস্টুরেন্টটিও দেখাতে পারেনি ফায়ার সার্ভিসের ছাড়পত্র। ভবনে এত সব রেস্টুরেন্টের ভিড়ে বিএফসি, খানাজ কিংবা বার্গার কিং নিয়ম মেনেই রেস্টুরেন্ট চালাচ্ছে। আমাদের কাছে এই সার্টিফিকেটগুলো থাকলে হয় কি তাদের একটা খাবারের নিশ্চয়তা পাওয়া যায়। তো আমার কাছে সবারই মনে হয় যে এই সরকারি যেই সব জিনিসগুলো রেস্ট্রিকশনগুলো আছে সবার মেনে চলা উচিত। 14টি ছোট বড় রেস্টুরেন্টে ঠাসা পল্লবীর এই ভবনটিতে ছোট 2টি লিফট ছাড়া অগ্নি নিরাপত্তায় নেই পর্যাপ্ত বহির্গমন ব্যবস্থা। এই ভবনের কোনো রেস্টুরেন্টের নেই ফায়ার সার্ভিস লাইসেন্স। রুফটপে গড়ে উঠেছে অবৈধ রেস্টুরেন্টও। অনিয়মের এত সব বেড়াজালে কর্তৃপক্ষের ভূমিকা শুনশান নীরব। রাজধানীতে বেইলি রোড কিংবা বনানী অগ্নিকাণ্ডের এমন ভয়াবহতার পরও কর্তৃপক্ষ আর ব্যবসায়ীদের উদাসীনতায় শঙ্কা জানান বিশেষজ্ঞরা। তাদের পরিবেশ কীরকম আছে, তাদের পানিটা পর্যন্ত বিশুদ্ধ কিনা, তাদের আপনার ফায়ার সার্ভিস আছে কিনা, তারা সেভাবে পণ্য রাখে কিনা, তার কর্মচারীরা কোথায় ড্রেস চেঞ্জ করে। আমার মনে হয় যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বলেন, এই দায়হীনতার পরিবর্তন না ঘটলে আবারও ভয়াবহতার মুখোমুখি হতে হবে রাজধানীবাসীকে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ভাড়া বাড়লেও বিভিন্ন গন্তব্যের আন্তনগর ট্রেনের 100 কিলোমিটারের বেশি দূরত্বে রেয়াতির সুবিধা উঠে যাওয়ায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে 7 থেকে 9%। গন্তব্য ভেদে 20 টাকা থেকে 150 টাকা বেড়েছে শোভন চেয়ারের ভাড়া। আর এসি চেয়ার সর্বোচ্চ 300 এবং কেবিন ভাড়া 400 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে জয়দেবপুরে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার হলে রোববারের মধ্যে শিডিউল স্বাভাবিক হবে বলে আশাবাদী স্টেশন মাস্টার। শাহাদাত নিশাদের রিপোর্ট। শুক্রবার গাজীপুরের ট্রেন দুর্ঘটনার প্রভাব পড়েছে শিডিউলে। ঢাকা জয়দেবপুর এক লাইন সচল হলেও স্বাভাবিক হয়নি চলাচল।
কাঙ্ক্ষিত ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা। কখন আসবে ট্রেন সদুত্তর নেই কারো কাছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রেনের যে কর্তৃপক্ষ বা স্টাফ যারা আছে এদেরকে জিজ্ঞেস করছি যে ভাই ট্রেনটা যাবে কখন, তারা কোনো উত্তর দিচ্ছে না, বরং পাশ কাটায় চলে যাচ্ছে। কিশোরগঞ্জ থেকে আসা যাওয়ার ট্রেনগুলা সবসময় এমন করে। আমি ফার্স্ট টাইম ইন্ডিয়া থেকে এসছি, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো লাগেনি। এমন পরিস্থিতির মধ্যেই কার্যকর হয়েছে নতুন ভাড়া। রুট ভেদে বেড়েছে 7 থেকে 9%, গন্তব্য ভেদে 20 টাকা থেকে 150 টাকা বেড়েছে শোভন চেয়ারের ভাড়া। আর এসি চেয়ার সর্বোচ্চ 300 এবং কেবিন ভাড়া 400 টাকা পর্যন্ত বেড়েছে। 100 কিলোমিটারের বেশি দূরত্বে রেয়াতি সুবিধা প্রত্যাহার করায় বাড়তি অর্থ গুনতে হচ্ছে। এমন ভাড়া বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন সাধারণ যাত্রীরা। আসলে ট্রেনের সেবাটা যদি ওইরকম যদি আমরা না পাই তাহলে আসলে ভাড়া বাড়ায় তো লাভ নেই। সবাই চায় যে নির্দিষ্ট টাইমে ট্রেনটা ছাড়ুক এবং নির্দিষ্ট টাইমে আমরা ওইখানে যাই পুষতে যেন পারি। গাড়ি তো অনেক রেট করে দিলে বাড়ায় করবো, পাবলিক ট্রেনে যাবে না। ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার জানান, দুর্ঘটনার কারণে জয়দেবপুর হয়ে বিভিন্ন গন্তব্যের ট্রেন বিলম্বিত হচ্ছে। আমাদের দুটি লাইনই বন্ধ হয়ে যায় দুর্ঘটনা হলে। এরপর ঢাকা থেকে রিলিফ ট্রেন, উদ্ধারকারী ট্রেন যে সেখানে আপনার একটি লাইন সচল করে, সেই থেকে আপনার সিঙ্গেল লাইন ওয়ার্ক চলতেছে। তো এই জন্য জয়দেবপুর থেকে যে ট্রেনগুলো আসা যাওয়া করে সেই ট্রেনগুলোর কোনো ট্রেন 2 থেকে 3 ঘন্টা বিলম্বে চলাচল করছে। রোববারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা জানান এই কর্মকর্তা। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দুদিন পরেই কমে আসবে রাজধানী সহ ঢাকা সহ সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহ। 5 মে থেকে টানা 1 সপ্তাহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বাতাস সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রপাত নিয়ে জনসাধারণকে সাবধানতা অবলম্বনের পরামর্শ আবহাওয়াবিদদের। সাবরিনা মজুমদারের রিপোর্টে দেখুন বিস্তারিত। গরমের তীব্রতা কেটে উঠতেই নতুন রূপে সেজেছে প্রকৃতি। সতেজতা ও নির্মলতার ছোঁয়ায় প্রশান্তি জেগে বসেছে প্রকৃতি ও জনজীবনে। নির্মল বায়ুতে প্রাণ ভরে শ্বাস নিতে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে মানুষ। আলতো রোদের ছোঁয়া পেয়ে ক্লান্ত পথিকের মতো ছিড়িয়ে নিচ্ছে পশু পাখিরাও। গত এপ্রিল মাস জুড়ে যে তাপপ্রবাহ ছিল সেটি এখন মে মাসে কমতে শুরু করেছে, আর সেটির কারণে স্বস্তি মিলছে ঢাকাবাসীর। বৃষ্টি হওয়ার কারণে একটু তাপমাত্রা কমেছে, কমার পরে জনজীবনে একটু স্বস্তি আসছে। তাপপ্রবাহ কমার জন্য আরও যদি বৃষ্টি হয় তাহলে বেটার হয়। যে পরিমাণে তাপমাত্রা ছিল ঢাকা শহরে, মানুষের চলাফেরা এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে। আবহাওয়াবিদ বলছেন রবিবার 5 মে থেকে পর্যায়ক্রমে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। থাকবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিও। 6 মে বাংলাদেশে তাপপ্রবাহ 2-1 জায়গায় থাকলেও সারা বাংলাদেশেই এই তাপপ্রবাহের কমে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আজকের রাত থেকে 11 তারিখ পর্যন্ত প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নগরীতে বৃষ্টিতে স্বস্তি আনলেও বজ্রপাত নিয়ে সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এই নিয়ে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ। যেহেতু এই বজ্রঝড়ের স্থায়িত্বকাল খুবই কম, আধা ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত এর আয়ুষ্কাল, এই সময়টা তারা যদি ঘরে অবস্থান করে তাহলে প্রাণহানি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। গেল বৃহস্পতিবার বজ্রপাতে সারা দেশে 10 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। চুক্তির দ্বারপ্রান্তে হামাস ইসরায়েল 7 দিনের মধ্যে না মানলে রাফায় অভিযানের হুমকি। তেল আবিবের দেশে দেশে ছাত্র আন্দোলন। তীব্র দাবদাহের সুযোগে বাজারে ভেজাল খাবার স্যালাইন সরবরাহ করছে এক শ্রেণীর অসাধু চক্র। দেখতে হুবহু এসএমসির মতো নকল স্যালাইন তৈরি করে তা বাজারে সরবরাহকারী চক্রের 3 সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় 2800 প্যাকেট খাওয়ার স্যালাইন। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, দীর্ঘ 12 বছর ধরে নকল স্যালাইন তৈরি করে আসছিল চক্রটি। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট।
তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ, তৃষ্ণা নিবারণে কেউ বারবার পান করছেন শরবত, পানি শূন্যতা রোধে অনেকে পান করছেন খাবার স্যালাইন। তীব্র তাপপ্রবাহে বাজারে স্যালাইনের চাহিদা বাড়ার সুযোগে নকল স্যালাইন বাজারে ছেড়েছে অসাধু চক্র। দেখতে হুবাহু এসএমসির স্যালাইনের মতো এই নকল স্যালাইন তৈরি করে কম দামে তা বিক্রি করে মানুষকে প্রতারিত করে আসছিল চক্রটি। এ চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। শনিবার মিন্টু রোডে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই যে স্যালাইনটা, তারা এই যে চতুর্দিকে কালো দাগ এবং এর আদলটা হলো NSMC আর তারা এখানে লিখছে SNC, অর্থাৎ সবকিছু এক মনে করে মানুষ তাহলে আসলে এটা ভেরিফাই করার কোনো সুযোগ নেই। মানুষ কিনছে আর সমানে বিভিন্ন জায়গাগুলি তারা বিলি করছে। এই চক্রের আমরা 3 জনের গ্রেপ্তার করছি, আরেকজন রয়েছে, তাকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। শুধুমাত্র চিনি ও লবণ দিয়ে তৈরি করা এসব স্যালাইন খেলে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকে। ডায়রিয়া হলে অথবা রক্ত পানি শূন্যতা যেটা হলে শরীরে মানে ইলেকট্রোলাইট বের হয়ে যায়, তখন ইলেকট্রোলাইটের ঘাটতির পূরণের জন্য মানুষ স্যালাইনটা খায়। কিন্তু এই নকল ওর স্যালাইন এখানে যে খাওয়ার পরে এটা শরীরে যে বিভিন্ন আমরা মনে করি এটা ভালোর চেয়ে খারাপ হয়ে বেশি হয় এবং কিডনি, হার্ট, লিভার এগুলি সমস্যা আরো বেশি পরিমাণ বেড়ে যায়। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন 2800 প্যাকেট খাওয়ার স্যালাইন উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ। সেখানে শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটেছে। বহিরাগতদের হামলায় 2 শ্রমিকের আহতের ঘটনায় এমন পরিস্থিতির সূত্রপাত হয়। প্রায় 2.5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। সহকর্মী শফিক মুন্সির পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সড়কে সাইট না দেয়াকে কেন্দ্র করে শনিবার বেলা 1টায় বরিশাল থেকে মাদারীপুরগামী শৌখিন পরিবহনের চালক শাকিল ও হেলপার সৌরভকে মারধর করে 2 জন মোটরসাইকেল আরোহী। এ ঘটনার খবরে ক্ষুব্ধ হয়ে ওঠে নথুল্লাবাদ বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা। প্রতিবাদ সহ এ মারধরের বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় দফায় দফায় বিক্ষোভ করে বাস মালিক গ্রুপের কার্যালয়ে তালা দেয় শ্রমিকরা। এক পর্যায়ে তারা টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রাখে। এ সময় টার্মিনালের ভেতরে থাকা 7টি বাস কাউন্টারে ভাঙচুর চালানো হয়। পরে জেলা বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ানের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ। বহিরাগতদের প্রশ্রয় দেয় বারবার নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি জানান তারা। পরিবহন শ্রমিক আহত আছে 4 জন, আর বহিরাগত লোক আমাদের টার্মিনালে রাজনীতি করে আমাদের গায়ে হাত তুলবে, সেটা তো আমরা মানব না। এদিকে সাবেক পরিবহন শ্রমিক নেতা লিটন মোল্লা টার্মিনালের পরিবেশ নষ্ট করতে শ্রমিকদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে দাবি আরেক পক্ষের। এবং আমি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমি কঠোর বিচার করব যে আমার শ্রমিকের গায়ে যদি কেউ হাত দিয়ে থাকে। আমরা তদন্ত করতেছি, এখন উত্তর চলতেছে, এটা থামার পরে আমি তদন্ত করতেছি। যে জড়িত হবো, বহিরাগত হোক আর শ্রমিক বিরুদ্ধে হোক, আমি এটা আমার সর্বোচ্চ চেষ্টা আমি করব যাতে এটা বিচার করার জন্য। ঘটনাস্থলে গিয়ে বেলা 3টার দিকে পুলিশ 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটা ঘটনা নিয়ে 2 পক্ষের মধ্যে এইখানে বাস স্ট্যান্ডের মধ্যে কয়েক দফা তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে আমাদের অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তারা কয়েকবার রাস্তা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে। 1 মিনিটের জন্য রাস্তা বন্ধ ছিল। পরবর্তীতে আমরা কথা বলে রাস্তা এই মুহূর্তে খোলা হয়েছে, রাস্তা যান চলাচল স্বাভাবিক আছে এবং 2 পক্ষের এখানে যে শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে তার সাথে কথা বলে আমরা এই বিষয়টা নিয়ে সমাধান করার চেষ্টা করছি। বিক্ষোভ ও ভাঙচুরের সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন আরও 2 জন শ্রমিক। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ সন্ধ্যায় আরও থাকছে। চট্টগ্রামে দ্বিতীয় টি20তে কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ্যা 6টায়। বিনা নোটিশে কারখানা বন্ধের জেরে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা। এতে সকালে প্রায় ঘণ্টাখানেক ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে শ্রমিকরা অবস্থান নেয় চেয়ারম্যান বাড়ির এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফজলা দিতের রিপোর্ট।
কারখানা বন্ধের প্রতিবাদে শনিবার সকাল 8:30 থেকে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে পোশাক শ্রমিকরা। ঘণ্টাখানেকের জন্য সড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের, বিপাকে পড়েন অফিসগামীরা। মূল সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর তারা অবস্থান নেয় এলিভেটেড এক্সপ্রেসের নিচে। শ্রমিকদের অভিযোগ, বিনা নোটিশে অ্যাপারেল নামের গার্মেন্টস বন্ধ করার সিদ্ধান্তে মাঠে নেমেছে তারা। বন্ধ করে দিবেন কেন? যে ফ্যাক্টরিতে কাজকর্ম নাই, ফ্যাক্টরি বন্ধ করে দিব। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দিবেন, তাহলে আমাকে পাওনা দাওনা দিয়ে বন্ধ করে দেন। আজকে সবাই সব শ্রমিকেরা ভাত নিয়ে আসছে, ডিউটি করবো, অথচ মালিকে আসে দেয় আমরা আমাদেরকে তালা রাখছে। বৃহস্পতিবারে ডিউটি করে গেছি, শুক্রবারে বন্ধ দিছে, আজকে আইসি আমরা ডিউটি করতে, আজকে আইসে দিই তালা মারে। আমরা 1 মাসের বেতন 3 বারও ভাঙ্গে নিছি, 2000, 3000, 1000 করে, তাও আমরা আন্দোলন করি নাই, ভাঙচুর করি নাই এবং রাস্তায়ও নামি নাই। পাওনা দানা শেষ, আমাদের কোনো আন্দোলন নাই, পাওনা দানা না হবেন তো আমরা আন্দোলন চলবে। শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান শ্রমিক নেতাদের। অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা তারা কিন্তু অত্যন্ত শান্তশিষ্ট শ্রমিক। এই মালিক এর আগে কিন্তু 1 মাসের বেতন 3 মাসে ভেঙে দিছে। শ্রমিক কিন্তু রাজপথে নামে নাই, তারা কিন্তু কোনো ভাঙচুর করে নাই, তারা কিন্তু খুবই শান্ত শ্রমিক। শ্রমিকরা চাই তাদের কারখানা খুলে দেওয়া হোক, তারা তাদের মতো করে কাজ করুক, এবং কি তারা যেন ন্যায্য অধিকার, শ্রমিকের যে শ্রম আইন অনুযায়ী যেন কারখানা চলে সেই ব্যবস্থা করা হোক। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকে সকাল 8:30 থেকে শ্রমিকরা এখানে সমবেত হয়। পরবর্তীতে তারা তাদের ফ্যাক্টরি খুলে দেওয়ার জন্য দাবি করে। আমরা এখানে আসি, এসে মালিক পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি। এই শ্রমিকদের যে ন্যায্য যে পাওনা, এটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা একটা সিদ্ধান্ত নেব। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান পুলিশ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। তবে এর বাস্তবায়ন সম্ভব নয় বলে জানায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এদিকে গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করতে পদক্ষেপ নেওয়ার কথা জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। জান্নাতুল মোহনার রিপোর্ট। চামড়াজাত পণ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য হওয়া সত্ত্বেও এই শিল্পের সাথে জড়িত 43% শ্রমিক 13,000 টাকাও মজুরি পান না, যেখানে ওভারটাইম সহ ট্যানারি শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 17,320 টাকা নির্ধারণ করা হয়। মূল্যস্ফীতির কারণে খাদ্য এবং খাদ্য বহির্ভূত খরচ বেড়ে যাওয়ায় ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা প্রস্তাব করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শনিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নে চ্যালেঞ্জ বিষয়ে আয়োজিত ব্রিফিং ও আলোচনা অনুষ্ঠানে এ প্রস্তাব করে সংস্থাটি। ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22,776 টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। আর মজুরি বৃদ্ধির যে স্কেলগুলো গ্রেড 5 থেকে গ্রেড 4, 3, 2, 1, এখানে আমরা এই স্ল্যাবগুলো ফলো করেছি 2018 সালে যেভাবে স্ল্যাবটা ফলো করা হয়েছে। চামড়া শিল্পের বেহাল দশা সাপেক্ষে সিপিডি প্রস্তাবিত ন্যূনতম মজুরি দেওয়া সম্ভব না বলে সাফ জানান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন আহমেদ। প্রস্তাবনা দিয়েছেন, আমি মনে করি সেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয়। যে ব্যবসার কন্ডিশন আপনারা দেখছেন, বর্তমানে আমরা কিন্তু কমপ্লায়েন্সের ঘাটতিতে আমরা ট্যানারিগুলো আমরা উৎপাদনও কমিয়ে দিয়েছি, আমাদের শ্রমিকও কিন্তু কমে গেছে। যদিও ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জানান ট্যানারি শিল্পের অবস্থা ভালো না বিবেচনা করে এই মজুরি নির্ধারণ করা হয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।